আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এসএসসি বায়োলজি যে চ্যাপ্টার 2 টা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করব বলতে মানে এটা ধরো সাজেশন দিব আর কি, যে এই চ্যাপ্টারটা কিন্তু তোমার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা ভাগে বিভক্ত। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুই ভাগে বিভক্ত। সো আমরা এটাকে কি করব, মানে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, মানে কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবং কোনগুলোকে কম গুরুত্ব দিয়ে পড়বো, ওই জিনিসগুলো আজকে আমরা দেখবো। বেশিক্ষণ ক্লাস করাবো না, 10 মিনিটের মতো ক্লাসটা হবে। তো তোমরা ক্লাসগুলো দেখো এবং যদি উপকৃত হও তাহলে অ্যাটমিক্স একাডেমির পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা, তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথমে ক্লাসের দিকে চলে যাই। তো আমি দুটো দিক আলাদা করে রেখেছি, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। তো উদ্ভিদ টিস্যুর মধ্যে এখানে সবচেয়ে বেশি দেওয়া আছে এই চ্যাপ্টারে। প্রাণী টিস্যু হচ্ছে ধরো দুধ ভাত হিসেবে দেওয়া আছে আর কি, আছে তারপরও। আচ্ছা ঠিক আছে, তো এরপর ধরো উদ্ভিদ টিস্যু তুমি কি কি পড়বা। উদ্ভিদ টিস্যু ধরো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা পড়তে হবে, এই অধ্যায়ে কিন্তু তোমাকে চিত্র আঁকানো শিখতে হবে। আজকে এই চ্যাপ্টারটা আমরা সাজেশন দিব, পরবর্তীতে আমরা বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে আসবো এবং পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসবো। তখন আমরা চিত্রগুলো আঁকানো শিখাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ধরো উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু কি শিখবে আগে? উদ্ভিদ টিস্যুটা আঁকাইতে শিখতে হবে, প্রাণী টিস্যুটা আঁকাইতে শিখতে হবে। উদ্ভিদ ও প্রাণীর কোষপ্রাচীর, হ্যাঁ, যে চিত্রগুলো আছে এগুলো আঁকানো শিখতে হবে। তারপর মেইন মানে তোমাদের ধরো এই টপিক থেকে প্রশ্ন আসে উদ্ভিদ টিস্যু, হ্যাঁ, এই টপিক থেকে প্রশ্ন আসবেই বা আসে। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় এইগুলোই আসে, তাহলে সেটা হচ্ছে ধরো তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ধরো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ঝিল্লিযুক্ত ইম্পর্টেন্টটা আছিল মাইটোকন্ড্রিয়া, সেটা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মেইন হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এবং এগুলোর কি কি করতে হবে? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের চিত্রগুলো আঁকানো শিখতে হবে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের চিত্রগুলো আঁকানো শেখার পর তোমাদের এগুলোর বর্ণনা শিখতে হবে। এগুলো কি শিখতে হবে? বর্ণনা শিখতে হবে। তো আমরা চিত্রগুলো আঁকাবো এবং বর্ণনাগুলোও শিখবো। হ্যাঁ, বর্ণনাগুলোও শিখবো পরের ক্লাস। আচ্ছা, তো ক্লোরোপ্লাস্টের কিন্তু আবার তিনটে টপিক আছে, মানে তিনটে সাব সেক্টর আছে আর কি। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং লাস্ট একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? ধরো সবুজ, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ। আর ক্রোমোপ্লাস্ট কি? রঙিন কিন্তু সবুজ নয়। লিউকোপ্লাস্ট কি? মানে রঙিন না। ধরো উদাহরণ কি? ভ্রূণ, মূল, হ্যাঁ, জনন, সেই জিনিসপাতিগুলো হচ্ছে উদাহরণ লিউকোপ্লাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে মেইন, এই দুটো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। আর পাশাপাশি তোমরা গলজি বডিটা একটু পড়বা, গলজি বডিটা পড়বা। তবে তোমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পুরোপুরি মুখস্থ রাখতে হবে, এবং এর যে চিত্রগুলা এগুলা মানে তোমাদেরকে মাথার মধ্যে সেট করে রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, এগুলো তেমন না পড়লেও চলবে, পড়বা। বাট ধরো লাইসোজোমটা একটু পড়বা, লাইসোজোমটা একটু পড়বা এখান থেকে। লাইসোজোমটা এখান থেকে কি করবা? একটু পড়বা লাইসোজোমটা। তবে আমি কি বলছি, যে এখান থেকে মেইন যে দুইটা পড়বা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিছুই পড়ো না এখান থেকে, সাইটোপ্লাজমের যে কিছুই পড়ো না, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক মানে ক্লোরোপ্লাস্ট সেটা পড়বা। হ্যাঁ, আবার ধরো আমি বললাম যে এখান থেকেও কিছু পড়ো নাই, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট করতে হবে তোমাদের, এগুলো মাস্ট করবে। আচ্ছা, এরপর আসো, এরপর আসো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লিবিহীন। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত, একটা হচ্ছে ঝিল্লিবিহীন। আমার প্রথম ক্লাসে আমরা দেখবো যে কিভাবে, মানে কোনটা থেকে কিভাবে আসতেছে, ঝিল্লিযুক্ত দেখবো, ঝিল্লিবিহীন দেখবো। এই জিনিসগুলো দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, তো ঝিল্লিবিহীনের ক্ষেত্রে তোমার কি পড়বো? ফার্স্টে যেটা পড়বা সেটা হচ্ছে সবচেয়ে বেশি আসে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম ধরো ঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লিবিহীন দিয়ে কিছুই পড়লো না, সেন্ট্রোজোম পড়বো। ওখান থেকে কিছুই বললাম না, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট তোমরা পড়বা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে তোমার রাইবোজোম, রাইবোজোমটা একটু পড়তে পারো, রাইবোজোম, রাইবোজোমটা একটু পড়তে পারো। এরপর কোষ কঙ্কাল তেমন পড়বা, বাট দরকার নেই তেমন। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রোজোম। মোস্ট ইম্পর্টেন্ট কি? সেন্ট্রোজোম। পাশাপাশি রাইবোজোমটা একটু তোমরা পড়ে ফেলবা। তাহলে কি বললাম? সাইটোপ্লাজমিক অঙ্গাণু যে ঝিল্লি যুক্ত আছে এখান থেকে কি পড়তে হবে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট মাস্ট তোমাদেরকে পড়তেই হবে, পড়তেই হবে। আর এখান থেকে গলজি বডিটা একটু পড়বা, আর লাইসোজোমটা পড়বা। আর এগুলো জাস্ট রিডিং পড়বা এবং ধারণা রাখবা, ধারণা রাখবা, বলা তো যায় না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঝিল্লিবিহীন। এখান থেকে কি পড়বা? কিছুই পড়ো না এখান থেকে,
তোমাদেরকে সেন্ট্রোজোমটা পড়তেই হবে। কি পড়তে হবে? সেন্ট্রোজোমটা পড়তেই হবে। আচ্ছা, এরপর ধরো রাইবোজোমটা এখান থেকে একটু পড়বো। এইবারে আসো মোস্ট টপিক, মেইন টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়াস। সেটা কি? নিউক্লিয়াসটা তোমাদেরকে পড়তেই হবে। নিউক্লিয়াস এর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউলাস, মানে এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। নিউক্লিয়াসটা ভালো মতো পড়বা। হ্যাঁ, নিউক্লিয়াসটা ভালো মতো পড়বা। তার মানে এই যে তিনটা ইয়া থেকে তোমাদেরকে আমি কয়টা টপিক বলছি? হ্যাঁ, ধরো যারা বায়োলজিতে দুর্বল, মানে জীববিজ্ঞানে দুর্বল, সরি মানে জীববিজ্ঞানে দুর্বল, তারা হচ্ছে তোমরা কি করবা? এখান থেকে পড়বা মাইটোকন্ড্রিয়া, এখান থেকে পড়বা ক্লোরোপ্লাস্ট, যেহেতু অধ্যায়টা অনেক বড়। এখান থেকে পড়বা সেন্ট্রোজোম, রাইবোজোমটা একটু পড়বা, আর এখান থেকে নিউক্লিয়াসটা পড়বা। তাহলে তোমরা কয়টা টপিক বাদ দিছো দেখো। এগুলো বাদ দিবা না, এগুলো রিডিং পড়বা বা পড়ার জন্য বা সৃজনশীলে অ্যান্সার করার জন্য আমি এখানে বলতেছি। আমি বলতেছি না যে তোমরা এগুলো পড়িও না, এগুলো পড়বা। এগুলো থেকে এমসিকিউ আসবে এবং মাঝে মাঝে প্রশ্ন আসে, কাকে ক ক বা খ টাইপের এরকম প্রশ্ন আসে। মাঝে মধ্যে অনেক সময় সৃজনশীলও আসে। তবে আমি যেগুলো বলতেছি এগুলো সবচেয়ে বেশি, ধরো 100% মধ্যে 90% এগুলো থেকেই আসে। তো তোমরা 90% এর দিকে যাও। তোমরা মাইটোকন্ড্রিয়া পড়বা, ক্লোরোপ্লাস্ট পড়বা, পাশাপাশি গলজি বডি একটু দেখবা। আর এখান থেকে সেন্ট্রোজোম মানে পড়বাই, আর রাইবোজোমটা একটু দেখবা। আর এটা তো নিউক্লিয়াস তোমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, তাহলে এই গেল এখান থেকে। এরপর আসো সরল টিস্যু, জটিল টিস্যু এবং ফ্লুইড। সরল টিস্যুর মধ্যে এখানে এগুলো ইজি, এগুলো কিভাবে পড়বো আমি তোমাদেরকে বলি। এগুলো আমি আলাদা আলাদা ক্লাস দেবো। ধরো সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা। ধরো কি করো, পাশাপাশি লিখবে। এখানে লিখবা প্যারেনকাইমা, এখানে কোলেনকাইমা, এখানে স্ক্যারেনকাইমা। এগুলো সরাসরি করে পয়েন্ট আকারে শিখবা। কি আকারে শিখবা? পয়েন্ট আকারে শিখলে এবং চিত্রগুলো দেখবা। এর ফলে কি হবে? ভালো মতো মুখস্থ হবে এবং যখন আসবে তখন তোমরা ভালো মতো দিয়ে দিতে পারবে। তবে চিত্রগুলো আঁকানো শিখতে হবে। চিত্র দিবা, ধরো তোমাদের বায়োলজিতে যদি একটু কমও লিখো নাম্বার পেয়ে যাও। আচ্ছা, জটিল টিস্যু সেম, ফ্লোয়েম টিস্যু সেম, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো এখান থেকে ফ্লোয়েম থেকে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সঙ্গী কোষ। এখান থেকে ট্রাকিড ভেসেল দুইটাই ইম্পর্টেন্ট, ট্রাকিড এবং ভেসেল দুইটাই ইম্পর্টেন্ট। এগুলো পয়েন্ট আকারে শিখার চেষ্টা করবো এবং এগুলোর ভিডিও আমি দিব, তোমাদের টেনশন করার প্রয়োজন নাই। এখান থেকে প্রত্যেকটা জিনিস আমরা ভিডিও দিব। হ্যাঁ, ফার্স্ট ক্লাসের ফার্স্ট ভিডিও হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি পড়তে হবে? তোমরা উদ্ভিদের সাথে কি কি, প্রথমে আমি যেটা বলছিলাম যে অধ্যায় থেকে প্রথমে পড়তে হবে যে প্রাণী এবং উদ্ভিদের যে চিত্রটা আছে ওটা আঁকানো শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর তোমরা যে অঙ্গাণুগুলোর মধ্যে আসো, সাইটোপ্লাজমিক অঙ্গাণু জেলিযুক্ত, তারা কি পড়বা? যারা ধরো ব্রিলিয়েন্ট আছো তারা সবগুলোই পড়ার চেষ্টা করবে। আর যারা ধরো যে জীববিজ্ঞানে দুর্বল, তোমরা মোস্ট অফ স্টুডেন্ট ধরো তোমরা বা জীববিজ্ঞানে অনেক দুর্বল আছে। হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা পড়ার ফাঁকে ফাঁকে বায়োলজিটা পড়া হয় না, এগুলো আমরা জানি। তো জীববিজ্ঞানে তোমাদেরকে কি করতে হবে? যারা দুর্বল আছো তারা ধরো এগুলো জাস্ট রিডিং করো, কিন্তু সৃজনশীল অ্যান্সার করার জন্য মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই দুটো মাস্ট পড়বা এবং পাশাপাশি গলজি বডির একটু পড়বা। আর যদি পারো লাইসোজোমটা পড়িও। আর এইখান থেকে সাইটোপ্লাজম অঙ্গাণু ঝিল্লিবিহীন থেকে তোমরা সেন্ট্রোপ্লাজমটা মাস্ট পড়বা। সেন্ট্রোজোমটা মাস্ট পড়বা। আর রাইবোজোমটা একটু পারলে পড়িও। হ্যাঁ, আচ্ছা, তারপর নিউক্লিয়াস তো তোমরা পড়বাই, আমি স্টার্ট দিয়ে রাখছি 5 স্টার টপিক। আর সরল টিস্যু থেকে সরল, এগুলো তো বলছি কিভাবে পড়বা, যেগুলা পয়েন্ট আকারে শিখবে। হ্যাঁ, পার্থক্য আকারে শিখবে, তাহলে দেখবে ভালো মনে থাকবে। তবে সরল টিস্যুটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে ট্রাকিড ভেসেল, এখান থেকে সঙ্গী, মানে এগুলো সবগুলো ধরো একটু একটু মানে পয়েন্ট আকারে শিখলে তোমার জন্য বেটার হবে। তো এগুলো সবগুলোর ক্লাস দিব, তোমরা টেনশন করিও না। আগামী 10 দিনের মধ্যে ইনশাল্লাহ এগুলো কভার দিয়ে দিব। তোমরা জাস্ট ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, আচ্ছা, তো এরপর যে দুধভাত আকারে যেটা আছে তোমাদের, মানে দুধভাত বলতে মানে এটা তো সবচেয়ে বেশি, উদ্ভিদের এটা সবচেয়ে বেশি আছে এই চ্যাপ্টারে। প্রাণ টিস্যু এটা তো একটু কম আছে আর কি, তারপরে যা আছে যথেষ্ট আছে। তোমাদের এখান থেকে কি প্রাণ টিস্যুর প্রকার 4 প্রকার: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তাহলে দেখো, আবরণী, যোজক, পেশি টিস্যু, স্নায়ু, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি, দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ধরো, তিনটাই ধরো, 2, 3, 4 সবচেয়ে ইম্পর্টেন্ট, 2, 3, 4 সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো যোজক টিস্যুতে কি আছে? রক্ত কণিকা নিয়ে আলোচনা করা আছে, লোহিত রক্ত কণিকা, তারপরে শ্বেত রক্ত কণিকা, তারপর হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, মানে যোজক টিস্যু রক্ত কণিকা নিয়ে আলোচনা করা আছে, তরল যোজক টিস্যু আর কি যেটা।
পেশি টিস্যু, পেশি টিস্যুতে কি আছে? পেশি টিস্যুতে কি আছে? পেশি টিস্যুতে আছে ধরো ঐচ্ছিক, অনৈচ্ছিক, তারপর হচ্ছে কার্ডিয়াক মানে হৃৎপেশি। কার্ডিয়াক মানে কি? কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপেশি মানে হৃৎপিণ্ড। স্নায়ু টিস্যু হচ্ছে তোমাদের নিউরন। এখান থেকে নিউরনের চিত্রটা আঁকানো শিখতে হবে আর এটার বর্ণনা। নিউরনের চিত্রটা আঁকানো শিখতে হবে আর এটার বর্ণনা। আর কিছুই লাগবে না এখান থেকে। তাহলে আমরা কি বললাম যে প্রাণী এখান থেকে কি কি পড়বা তোমরা? আবরণী টিস্যুটা জাস্ট পড়বা, রিডিং দিবা একটা ভালো মতো। যুদক টিস্যুটা পড়বে, এটা রক্তকণিকা, লোহিত রক্তকণিকার সাথে রক্তকণিকা অনুচক্রিক। আর পেশি টিস্যুতে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক এগুলো পয়েন্ট আকারে শিখবা। এগুলোরও ক্লাস নেব। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক এগুলোর পয়েন্ট আকারে শিখবে। কি আকারে শিখবে? পয়েন্ট আকারে। আচ্ছা, এরপর স্নায়ু টিস্যুর নিউরনের চিত্রটা আঁকাইতে হবে। নিউরনের চিত্রটা আঁকানো শিখতে হবে এবং বর্ণনাটা শিখবে। ধরো এই স্নায়ু টিস্যু থেকে আসলে তুমি যদি বর্ণনা নাও দিতে পারো, চিত্র দাও, তাহলে ধরো তুমি 3 জায়গায় 2 পাবা বা 1 পাবা, পাবাই না। মানে বায়োলজি এমন একটা জিনিস, ধরো এটাতে তুমি যদি চিত্র আঁকাইতে পারো, চিত্র যদি আঁকাইতে পারো, তাহলে তুমি যদি বর্ণনা কমও দাও, তাহলে তুমি কিন্তু ফুল নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফুল নাম্বার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করবো? এখান থেকে প্রাণী টিস্যুর এখান থেকে যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যুটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। আর কোনো মানে সৃজনশীল অ্যান্সার করার জন্য আর বেশি কিছু প্রয়োজন নাই। আর বাদ বাকি তোমাদের একটু পরিপাক তন্ত্র, এগুলো তেমন পড়ার দরকার নেই, কারণ তোমাদের এগুলো আলাদা আলাদা অধ্যায় আলোচনা করা আছে। এগুলো থেকে তেমন আসবে না। তবে প্রাণী টিস্যুর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি বললাম? ধরো স্নায়ু টিস্যু, নিউরন, পেশি টিস্যু ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক, আর রক্তকণিকা। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, এটাও ইম্পর্টেন্ট। আর আবরণী টিস্যুটা জাস্ট রিডিং দিবা। তাহলে যারা ধরো জীববিজ্ঞানে দুর্বল আছে, তা কি করবা? তারা এই অধ্যায় থেকে কি কি পড়বা? ধরো তোমরা চাইতেছো কোনোভাবে এই ক্লাসটা উঠানো যায় কিনা বা ইয়া করা যায় কিনা, তাহলে তোমরা কি করবা? হ্যাঁ, তাহলে তোমরা কি করবা? বা পরীক্ষা যে স্কুলের এক্সাম গুলো আছে এগুলোতে পাস করার জন্য কি করবা? তোমরা এই অধ্যায় থেকে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডি পড়বা। আমি তাদেরকে বলতেছি যারা দুর্বল, আমি যা যা বলবো তা বলবো। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ভালো মতো পড়বা, ভালো মতো। আর একটু রিস্ক দেওয়ার জন্য গলজি বডি এবং লাইসোজোমটা পড়বা, শেষ। হ্যাঁ, গলজি বডি এবং লাইসোজোম ধরো 2 স্টার, আর এগুলো হচ্ছে 3 স্টার, 3 স্টার। হ্যাঁ, এরপরে এখান থেকে সেন্ট্রোজোম, রাইবোজোম, শেষ। এখান থেকে নিউক্লিয়াসটা পড়বা, শেষ। সরল টিস্যু 3টা প্রকারভেদ পড়বা। এখান থেকে ট্রাকিক ভেসেলটা পড়লেই হবে, আর এখান থেকে সঙ্গী কোষ। মানে এগুলো হচ্ছে সরল টিস্যু, এগুলো এত মানে কঠিন নেই। এগুলো ধরো তুমি যদি একটু পয়েন্ট আকারে শিখো হয়ে যাবে। এগুলো তেমন, এগুলো ধরো এই সরল টিস্যু শেষ করতে তোমার ধরো হাইয়েস্ট, যদি তুমি একটু ভালো মতো পড়ো 20 মিনিট লাগবে না। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, একটু তো ভালো স্টুডেন্ট হবাই তোমরা, 20 মিনিটও লাগার কথা না আসলে। হ্যাঁ, আর জটিল টিস্যু এবং ফ্লোয়েম এগুলা লাগবে, তবে আমার মনে হয় না তেমন ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে বা যারা দুর্বল আছো। ইম্পর্টেন্ট, এবং তোমরা ট্রাকিট ভেসেলটা একটু পড়লেই হয়ে যাবে, সমস্যা নেই। ট্রাকিট ভেসেল আর সঙ্গী কোষ, হ্যাঁ, এগুলা পড়বো। আর আর প্রাণী টিস্যুর ক্ষেত্রে কি 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 পড়বা? প্রাণী টিস্যুর ক্ষেত্রে তোমরা যোজক টিস্যু, পেশি এবং স্নায়ু টিস্যুটা পড়ে ফেলবা, দেখবা ইনশাল্লাহ কাভার হয়ে গেছে। আমি যা যা বলছি তা পড়বো। এখান থেকে জটিল টিস্যু, ফ্লোয়েম টিস্যু, সরল টিস্যু, আর এখান থেকে তোমরা এই না যে কোষ কঙ্কাল বাদ দিয়ে দিচ্ছি, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এগুলো বাদ দিয়ে দিচ্ছি, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকিম এগুলো বাদ দিই নাই। এগুলো হচ্ছে তোমরা পড়বা। বাট এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, ক খ অ্যান্সার আসতে পারে, বা অনেক সময় সৃজনশীল দিয়ে দিতে পারে। তো তোমরা এগুলো কি করবা? জাস্ট রিডিং করবা। এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা একেবারেই কম। যেগুলো বলছি এগুলো থেকে আসবেই, ধরো এগুলো থেকে আসছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডি, লাইসোজোম, নিউক্লিয়াস, সরল টিস্যু, জটিল টিস্যু, ফ্লোয়েম টিস্যু, এগুলো থেকে তোমাদের আসবেই সেন্ট্রোজোম, রাইবোজোম থেকে না আসো, সেন্ট্রোজোম থেকে শিওর আসবে। ধরো আসবে এরকম, মানে তোমাদেরকে যা বলতেছে এগুলো আসবেই। তাহলে পড়াটা অনেক ছোট করে দিলাম। এখান থেকে যে টিস্যুটা মানে পড়তেই হবে, পেশি টিস্যু, ঐচ্ছিক, অনৈচ্ছিক, কার্ডিয়াক আর নিউরন, এটা পড়তেই হবে। এই দুইটা তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে ধারণা রাখবা। রক্তকণিকা চলেও আসতে পারে, হ্যাঁ, কারণ যোজক টিস্যু না, তরল যোজক টিস্যু পড়বা, সমস্যা নেই। এগুলা ইজি আছে। ধরো তুমি যদি এই অধ্যায়টার পিছনে এই অধ্যায় 2টা দিন সময় দাও, তাহলে পুরো অধ্যায়টা কাভার হয়ে যাবে। একটা দিন সময় দাও, তাহলে আমি যা যা বলছি তা কাভার হয়ে যাবে। 2 দিন দিলে পুরো অধ্যায় খেয়ে ফেলতে পারবা, একদিন দিলে আমি যা যা বলছি তা হয়ে যাবে। তো সবাই সাজেশন গুলো ফলো করবা এবং পড়া স্টার্ট করে দাও। যারা সামনে আগামীতে এসএসসি দিবা, এসএসসি 26-এর রেজাল্ট দিবে আগামী 28 তারিখ। তো যারা 27 ব্যাচ আছো বা এখন 9-এ আছো, 10-এ আছো, তারা এগুলা পড়া শুরু করে। যেহেতু যারা এসএসসি দিবে সামনে, তাদেরও কিন্তু জীববিজ্ঞান অনেক দুর্বলতা আছে। তোমরা এগুলো ধরো, দেখবে ওরা ঠিক মতো বলতে পারতেছে না। জীববিজ্ঞান অনেক দুর্বলতা আছে, কারণ ওরা
পদার্থ রসায়নের প্রতি যে একটা গুরুত্ব দেয়, জীববিজ্ঞানের প্রতি তেমন গুরুত্ব দেয় না। তো তোমরা জীববিজ্ঞানের প্রতিও সমান গুরুত্ব দিবা, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে প্রতি সমান গুরুত্ব দিবা, বাংলা ব্যাকরণ হতে শুরু করে সব। তো আজ এইটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।